খুশি আচমকা ঘুম ভেঙে লাফিয়ে উঠল। বুকটা ধড়ফড় করে কাঁপছে। মনে হলো যেন কেউ তার মুখ চেপে ধরে বিছানায় আটকে রেখেছিল। ঘামে ভিজে শরীর। আমি তাহলে স্বপ্ন দেখেছিলাম? কিন্তু এটা বাস্তব কেন লাগলো? পাশে থাকা দেয়াল ঘড়িতে একবার চোখ বোলায় খুশি। রাত 12:45। কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল খুশি। তারপর নিজেকে বোঝালো, না, এসব ভাবলে হবে না, সবই স্বপ্ন। আবার ঘুমিয়ে যাই বলেই ধীরে ধীরে চাদর টেনে নিল মাথার ওপর। কিন্তু বুকের ভেতর দরফারানি এখনো থামেনি। খুশি ধীরে ধীরে চোখ বন্ধ করলো। খুশি বালিশে মাথা রাখতেই তার পেছনটা ভারী ভারী লাগলো। ফের ঘুরে তাকালো। পিছনে কেউ নেই। পর্দাটা হালকা বাতাসে নড়ে উঠল। খুশি কাঁপা কাঁপা গলায় বলল, ভূত 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 এসেছে আমার রুমে, বাঁচাও বাঁচাও। খুশির চিৎকার শুনে পাশের রুম থেকে দৌড়ে আসলো শশী। এই খুশি, তোর কি হয়েছে? খুশি বালিশে মুখ গুজে বলতে লাগলো, ভূত ভূত এসেছে আমার রুমে। শশী চারপাশে চোখ বুলিয়ে বিরক্ত নিয়ে বলল, কই ভূত? দেখ খুশি, সবসময় বাদরামি ভালো লাগে না, ঘুমা। না 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 আপু, ভূত এসেছিল আমার রুমে। তুই ঘুমাবি নাকি আমি আম্মুকে ডাকবো? খুশি ঠোঁট উল্টে বলল, এতক্ষণ ভূত ভয় দেখিয়েছে আর এখন তুই? তোরা কেউ ভালো না। শশী বিরক্ত চোখে কপালে হাত রেখে বলল, এই মেয়েটাকে নিয়ে আর পারি না, যাই তো বাবা, গিয়ে ঘুমাই। শশী হাই তুলে চলে গেল নিজের রুমে। এইদিকে ভয়ে ভয়ে চোখ নিয়ে খুশি চোখ বন্ধ করে পা থেকে মাথা পর্যন্ত খাতা মুড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 10টা। মরিয়ম বেগম এলো খুশির রুমে, সঙ্গে মালাও। এই ওঠ জমিদারের মেয়ে, ঘুম থেকে ওঠ। খুশি ঘুম ঘুম চোখ নিয়ে বলল, তাহলে তোমার বাবার বিঘা জমি আমার নামে লিখে দাও তো। বাবার কি সম্পত্তি কম আছে? এতে কম পড়ে গেছে, এটা নিয়ে থাক না, তাহলে আরেকটু ঘুমাই। মরিয়ম বেগম রেগে বলল, এখন উঠবি নাকি পানি ঢেলে দিব? খুশির কোনো প্রতিক্রিয়া না পেয়ে মরিয়ম বেগম খাতার ওপর দিয়ে পানি ছিটে লাগলো। খুশি ঘুম থেকে লাফিয়ে উঠে বলল, আল্লাহর গজব পড়বে, আপনারা যা শুরু করে দিয়েছেন। গজব পড়বে তাই না? খুশি হাই তুলে বলল, হ্যাঁ, আপনারা এত নিষ্পাপ অবহেলা মেয়েটাকে অত্যাচার করা শুরু করে দিয়েছেন। একথা বলে খুশি আবার শুয়ে পড়ল। মালা, বাথরুমে স্পেশাল ঝাঁটাটা নিয়ে আয় তো। সঙ্গে সঙ্গে খুশি আবার লাফিয়ে উঠে বসলো। আরে আরে আম্মু, আমার ঝাঁটা কি দরকার? আমি উঠছি তো। হি হি, উঠছি। সঙ্গে আবার কোথা থেকে যেন হাজির হলো রাবেয়া বেগম। সেও পান চিবাতে চিবাতে বলল, ভাবিজান, খুশি আপামনি কি করে জানেন না? মরিয়ম বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, কি? রাবেয়া বেগম চুন ভিজিয়ে লাগিয়ে উত্তর দিলেন, খুশি আপামনি না সারা রাত ফোড়ন টিপে ঘুমায়, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না। তুমি জানলে কিভাবে? ভাবিজান, আমি একদিন রাতে এদিকেই আসতেছিলাম। খুশি আপামনি রুমে সারা রাতই আলো জ্বলে, রাত জেগে এসব ডেরেমা টেরেমা নাকি কিসব দেখে ফোনে। পাশে থাকা খুশি বেঞ্চিয়ে কেটে বলল, এত বড় ঠাডা পড়া মিছে কথা বলার জন্য আপনি পেয়ে যাচ্ছেন হরপিক কোম্পানি থেকে 4টি হরপিকের বোতল ফ্রি। আর কি কিছু লাগবে? দেখলেন ভাবিজান, খুশি আপামনি কিন্তু আমায় অপমান করলো। মরিয়ম বেগম ঝাঁটা নিয়ে তেড়ে আসতেই খুশি এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে সবাই ডাইনিংয়ে নাস্তার জন্য বসে। অব্র সেই যে কাল আসার পর রুমের দরজা লাগিয়ে দিয়েছিল, এখনো পর্যন্ত তার খবর নেই। রুদ্র এসে বসলো ডাইনিং টেবিলে। রেহানা চৌধুরী জিজ্ঞেস করলো, দাদুভাই, অব্র দাদুভাই কোথায়? রুদ্র বলল, ভাইয়ার সাথে কাল থেকে কখনো অবিরত কথা হয়নি দাদিমণি। পাশে থাকা নাজনীন বেগম বলে উঠলেন, মা, আমি যাব অব্র রুমে? না বৌমা, আমি যাচ্ছি। ঠিক আছে মা। রেহানা চৌধুরী আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে গেলেন অব্র রুমের দিকে। দরজার বাহির থেকে ডাকলেন রেহানা চৌধুরী,
অব্রকে। ভেতর থেকে কোনো শব্দ নেই। এর পর 3 বার ডাকলেন অব্রকে। কোনো রকম সারা শব্দ নেই অব্রর। রেহানা চৌধুরী আরেকবার ডাকতে যাবেন, ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে গেল। বেরিয়ে এলো অব্র, চোখে মুখে বিরক্ত ছাপ। দাদু ভাই, তোমার সঙ্গে কিছু কথা ছিল। অব্র গভীর কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ দাদিমণি, বলো। দাদু ভাই, তুমি কি কোনো কারণে রেগে আছো কারো উপর? অব্র প্যান্টের পকেটে হাত রেখে বলল, না। তাহলে খাবে না দাদু ভাই? খিদে নেই দাদিমণি। দাদু ভাই, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। নিচে চলো দাদিমণি। কথাটা বলার আগেই রেহানা চৌধুরী বলে উঠল, দাদু ভাই, তুমি না খেলে আমিও খাবো না। বলেই অব্র হাত টেনে নিয়ে যেতে লাগলো। দাদিমণি, আস্তে, তুমি পড়ে যাবে তো। হেনা চৌধুরী অব্রর কোনো কথা শুনল না। সে অব্রকে সাথে টেনে নিয়ে গেল। ডাইনিংয়ে উপস্থিত সবার দৃষ্টি হঠাৎ নিবদ্ধ হয়ে সিঁড়ির পানে। সিঁড়ি বেয়ে নামছে লম্বা দেহ, তীক্ষ্ণ দৃষ্টি পুরুষ। পরনে সাদা টি শার্ট, কালা প্যান্ট, ঘন কালো চুল, হালকা ওয়েভ সহ যেন দিয়ে সেট করা। ক্লাসিক ডিজাইনের ঘড়ি পরা। অব্রর দিকে এক হাত রেহানা চৌধুরী ধরে রেখেছেন, অপর হাত প্যান্টের পকেটে রেখে নামছে অব্র। এইদিকে খুশির খাওয়া অর্ধেক হয়ে গিয়েছে। অব্র আসার কথা শুনে সে তাড়াহুড়ো করে খেতে চলে যাওয়ার ভাবনা ছিল, কিন্তু হঠাৎই তার দৃষ্টি নিবদ্ধ হলো সিঁড়ি বেয়ে নামা অব্রর দিকে। অব্র নামার স্টাইল আর হাঁটার স্টাইল দেখে হৃৎপিণ্ড বাড়তে লাগলো খুশির। যে স্পষ্ট অনুভব করতে পারছে তার বুকের ভিতর কেমন একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের পাশে হাত রাখলো খুশি। একটা পুরুষ এতটা সুদর্শন আর হ্যান্ডসাম হয় কিভাবে? শিহরণের পাশের চেয়ারে বসে আছে তুলি। সেও অব্রকে দেখে ফিদা। হেনা চৌধুরী অব্রকে নিয়ে এসে বসালেন তার পাশের চেয়ারটিতে। নাজনীন বেগমকে খাবার দিতে বললেন। ছেলেকে দেখে নাজনীন বেগম বেশ খুশি হলেন। এদিকে রুদ্র আপন মনে খেয়ে যাচ্ছে। হেনা চৌধুরী কড়া গলায় বললেন, আমার দাদুভাইকে বড় মাছের মাথাটা দাও। বড় বৌমা, রুদ্র দাদুভাইকেও দাও। অব্র চোখ মুখে কিছুটা বিরক্ত নিয়ে বলল, দাদিমণি, এত ব্যস্ত হচ্ছ কেন? দাদু ভাই, তোমরা না খেলে কে খাবে? ঠিক তখনই জবাব দিল পাশে থাকা শিহরণ, দাদিমণি, তুমি কি আমাকে ভুলে গেছো? রেহানা চৌধুরী হেসে উত্তর দিলেন, না দাদু ভাই, তোমরা 3 জন হলে চৌধুরী বাড়ির উত্তরাধিকারী। 3 জন ভাই মিলে চৌধুরী বাড়িকে ভবিষ্যতে দেখে শুনে রাখবে। তোমাদের ভুলে গেলে কি চলবে? বড় বৌমা, শিহরণ দাদুভাইকেও একটা মাথা দাও। সবার এত কথার মাঝে একটা উত্তর করল না অব্র। সে আপন মনে নিজের মতো খেয়ে যাচ্ছে। অব্র বিপরীত পাশে বসে আছে খুশি। তার ছোট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে। ভয়ে সাহস নেই অব্রর দিকে ফের তাকানোর। তবে এক দেখাতেই ক্র্যাশ খেয়ে দিশেহারা অবস্থা মেয়েটার। অব্রর পানে তাকিয়ে একক দৃষ্টিতে কি যেন একটা হাবিজাবি চিন্তা করতে লাগলো মেয়েটা। হঠাৎই তার মনে পড়ল ছোটবেলাটার পিঠে ডাল ভাঙার ঘটনা। সঙ্গে সঙ্গে খুশি ভীষণ খেয়ে উঠল। পাশে থাকা নাজনীন বেগম বললেন, কিরে, কি হলো তোর? কিছু না বড় আম্মু। নাজনীন বেগম পানি এগিয়ে দিয়ে বললেন, নে ধর, পানি খামা। না চৌধুরী বললেন, দিদি ভাই, আসতে খাবি তো? এত তাড়াহুড়ো করছিস কেন? এইদিকে এত ঘটনা হয়ে গেল। অব্র কোনোরকম কোনো প্রতিক্রিয়া নেই। সেও আপন মনে খাওয়া শেষ করে পা বাড়ালো নিজের রুমের উদ্দেশ্যে। অব্রর যাওয়ার পানে বিরক্ত চোখে তাকিয়ে আছে খুশি। বিরক্তভাবে মুখ কুঁচকে আছে তার। এই পুরুষের এত অ্যাটিটিউড কিসের? কারো সঙ্গে একটা কথাও বলল না। সুন্দর বলে নিজেকে কিভাবে? একে একে উঠে গেল সবাই, কিন্তু বসে আছে খুশি। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল। কিরে, আর খাবি? নাজনীন বেগমের কথায় ঘোর তা ফিরল খুশির। না বড় আম্মু, আমার এতটুকুতেই হয়ে যাবে। নাজনীন বেগম জোর করে খুশির পারও 2-1 পা
বেড়ে দিল। বড় আম্মু, কি করলে? আমি আর খেতে পারবো না তো। এই কোনো কথা নয়, যা দিয়েছি চুপচাপ খেয়ে ওঠ। ধুর, ভালো লাগে না, সব ঝামেলা আমাকেই পোড়াতে হয়। এখন কি করব? মরিয়ম বেগম রান্নাঘরে, নাজনীন বেগমও গেলেন সেদিকে। খুশিটায় এ বসে থালায় আঙ্গুল ঘোরাচ্ছে, উদ্দেশ্য নাজনীন বেগম সরে পড়লেই ডাস্টবিনে খাবার ফেলে দেওয়া। তারই মধ্যে এসে উঠল মরিয়ম বেগমের ভাইপো রাফি। ফুফি, ও ফুফি, তুমি কই গো? মরিয়ম বেগম বেরিয়ে আসলেন রান্নাঘর থেকে। বাবা রাফি, তুমি কখন আসলি? এই তো ফুফি, একটু আগেই। ঠিক আছে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে ফুফি। রাফির দিকে বিরক্ত চোখে তাকিয়ে মুখ কুঁচকে বলল খুশি, এই ভাই, তুমি আমাদের বাড়িতে রোজ খেতে আসো কেন গো? তো নান্দে ফিনতে গিলতে আসো কেন আমাদের বাড়িতে? রাফি শীষ বাজিয়ে বলল, এটা আমার শ্বশুর বাড়ি, যখন খুশি এখানে খেতে আসবো। খুশি তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, তা তোমার বউটা কে শুনি? কেন তুই? চাকরি বাকরি কিছুই নাই, সারাদিন বখাটে ঘোরাফেরা, আবার আসছে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখতে। আজকে চাকরি নেই বলে এভাবে অপমান করছিস। দেখিস একদিন সরকারি চাকরি পেয়ে ময়ূরপঙ্খী ঘোড়ায় চেপে তোকে নিয়ে যাব আমার বউ করে। মুখে যত বড় বড় ফাঁকা আওয়াজ। তোমাকে সরকারি চাকরি তো দূরের থাক, বাথরুমের সাফাইয়ের কাজও কেউ নেবে না। কি বললি? আমাকে বাথরুম সাফাইয়ের কাজও কেউ নেবে না? দেখে নিস, কয়েকদিনের ভিতরে চাকরি করে তোকে বিয়ে করে দেখাইছি। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখে তুমি কেমন চাকরিটা পাও, আর আমাকে কেমন করে বিয়ে করো। রাফি একটা ভাব নিয়ে বলল, বিয়া তো করব রাধে, বিয়া তো করিব। তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো? আমার মতো সুন্দর রাধে যদি পেতে যাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। বলেই উঠে গেল খুশি। পেছন থেকে রাফি বলে উঠল, দেখিস দেখিস, একদিন যখন ময়ূরপঙ্খী ঘোড়ায় চেপে তোকে বিয়ে করতে আসবো, তখন চিনবি এই রাফিকে। হ্যাঁ হ্যাঁ, দেখা হয়ে গিয়েছে আমার তোমাকে। সিঁড়ির কাছে দৌড়ে আসতেই খুশি ধাক্কা খেল কারো শক্ত প্রসন্নর বুকে। মাথা উঁচু করে তাকাইতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। হৃৎপিণ্ড দ্রুত হয়ে উঠল খুশির। দেয়ালের পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে গেল খুশি। অভ্র এক হাতে দেয়ালের ভর দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এত উড়াউড়ি কিসের?